আমরা যদি আজকে মনে করতাম ভাঙড়ের টুয়ে থেকে যদি যেতাম ওরকম গোবিন্দপুর ঘটকপুকুর রোড তালেমোল্লার ব্যবসা ওই 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 কদবেলতলা বা রাস্তাগুলো আমরা জাম করে দিতে। ওনারা বারে বারে বলে নওশাদ সিদ্দিকী কে, ওই যারা বলছে ওনাকে জিজ্ঞেস করছেন তোমার বিধায়কটা কে, বর্তমানে তোমার বিধায়কটা কে, উনি বলতে পারো যে শওকত সাহেব, বলতে হবে নওশাদ সিদ্দিকী, যদি না বলে উনি কিন্তু কালপিট। আপনারা জানেন যেভাবে পঞ্চায়েত নমিনেশনে কেন্দ্র করে ভাঙড়কে সন্ত্রাস করেছিল বিরোধী পক্ষে যারা নমিনেশন করতে গিয়েছিল আমাদের প্রার্থী, তাদেরকে বিভিন্ন বাড়ি থেকে বার হওয়া পর্যন্ত ভাঙড় বিডিও অফিস চত্বরে আসাকে কেন্দ্র করে আমাদের শতাধিক কর্মী রক্তাক্ত হয়েছেন, কয়েকজন কর্মী তারা আজকে আমাদের থেকে চলে গিয়েছেন। ব্যাপক বাধা, তারপরে ওবিসি সমস্যা নিয়ে ব্যাপক সমস্যা, সব কিছুই কোর্টই মান্যতা দিয়েছে বলে তারা আজকে ভোট গঠন করতে পেরেছে। আমরা কোর্টকে সম্মান জানাই, কিন্তু কোর্টের মাধ্যমেই এই সমস্ত যারা মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার বলেন, গ্রাম পঞ্চায়েতের সদস্য বলেন, সবাইকে আমরা করতে পারবো। সবটাই একটা সিস্টেম আছে, 2.5 বছরের এগিয়ে এই সমস্ত ভোট ভাঙা যায় না। আমরা আর 1টা বছর অপেক্ষায় আছি, তার মধ্যে প্রচুর মেম্বাররা আমাদের সঙ্গে অলরেডি যোগাযোগ রেখেছে, সময় আসলে দেখতে পাবেন ভোট কারা গঠন করে। এটা আপনারা জানেন, এর আগে থেকে উনি যে থেকে ভাঙড়ে অবজারভার হয়েছেন সেই থেকে নওশাদ সিদ্দিকী জঙ্গি প্রশিক্ষণ দেয়, নওশাদ সিদ্দিকীর সঙ্গে যারা ঘরে তারা উগ্রপন্থী, নানান কথাবার্তা বলেছে। তিনি যদি জঙ্গি হন তাহলে তিনি একজন আমাদের রাজ্যের আইনসভার তিনি একজন মেম্বার বিধায়ক, তাহলে তানার যিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি তানাকে তালি বিধানসভা থেকে তানাকে তালি সাসপেন্ড করতো, তিনি করছেন না। ইনি একজন ক্রিমিনাল, নোটোরিয়াস ক্রিমিনাল, আমরা হিউম্যান রাইটস কমিশনের থেকে পেয়েছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেল, পেপার পত্রিকায়। অতএব উনি ওই সমস্ত কথাবার্তা বলবেন। নওশাদ সিদ্দিকী একজন খুব ভালো মানুষ, তিনি সদা সর্বদা জাতি ধর্ম নির্বিশেষে দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্যে, বেকার যুবকদের জন্য তিনি কথাবার্তা বলে থাকেন, তিনি সবসময় শান্তির কথাবার্তা বলে থাকেন। ওই সমস্ত কথাবার্তা বলে মানুষেরকে আর ভুল বোঝানো যাবে না। নওশাদ সিদ্দিকী খুবই মানুষের মনে প্রাণে অন্তরে তিনি জায়গা নিয়েছেন। তাহলে কি বলবেন, কারা করতে পারে এই রক্তদান শিবিরের যে গ্রেড করেছেন আপনারা, সেই গ্রেড ভাঙতে পারে কারা? দেখুন, এটা একটা রক্তদান শিবির। আজকে যে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যে উদ্যোগটা নিয়েছে, আজকে আমরা দেখেছি এর আগে যতই সরকার ছিল, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম সরকার ছিল, আজকে এরকম উদ্যোগ কারোর মধ্যে ছিল না। এরা আজকে খেলা মেলা, আজকে যেমন তৃণমূল সরকার আছে, এরা যেমন খেলা মেলা দিয়ে যেরকম মেতিয়ে রেখেছে, তার থেকে বাইরে গিয়ে আমার ভাঙড়ের বিধায়ক পরিচিতা নওশাদ সিদ্দিকী ভাইজান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটাই বিধায়ক, সেটা হলো ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি খেলা মেলায় না গিয়ে তিনি মানুষের হয়ে, মানুষের চাওয়া পাওয়ার কথা নিয়ে, এবং সাথে সাথে আজকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে যেভাবে রক্তের হাহাকার পড়ে গিয়েছে, সেই দিকটা নিয়ে আমার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান 2021-এ জেতার পরে 2022, 2023, 2024, এই 2025 আমরা প্রতি বছর এক একটা রক্তের উৎসব করি। সেই রক্তের উৎসবটা হলো এই যে প্রতিটা এলাকা থেকে, ভাঙড় বিধানসভার প্রতিটা এলাকা থেকে মানুষ আসুক, রক্ত ডোনার করুক। ডোনার করার পরে এই পশ্চিমবাংলায় যত জায়গায় রক্তের হাহাকার পড়ে আছে, আমরা আমাদের এমএলএর চিন্তা ভাবনা যেন প্রতিটা মানুষের, আমাদের ভাঙড়ের যে রক্তদান শিবিরের অতটুকু রক্ত নিয়ে যেন প্রতিটা মানুষের পাশে আমরা সেই রক্তটুকু নিয়ে দাঁড়াতে পারি। কিছু কিছু জায়গা থেকে জঙ্গি পাওয়া যাচ্ছে, এর আগেও আমরা দেখেছিলাম যে এরকম আল কায়দার জঙ্গি, অমুক জঙ্গি তুমুক জঙ্গি বলে বেশ কিছু মানুষকে ধরায়, তাদের বিরুদ্ধে মামলা চলে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, কিছু প্রমাণ না হয়ে তারা আবার নির্দোষ হয়ে খালাস হয়, তাদের লাইফটা নষ্ট হয়ে যায়। এই যে মুর্শিদাবাদে যাকে ধরেছে, যে ছেলেটাকে, বলছে তারা আদৌ সন্ত্রাসবাদী নয়, এরকমই যারা স্পটে গিয়েছিল গ্রাউন্ডে তারা বলছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, যে অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদের যে অপরাধীদেরকে ধরা হয়েছে, পাসপোর্ট জালিয়াতি, মিথ্যা পাসপোর্ট বানানো, মানুষকে আশ্রয় দেওয়া, বাংলাদেশি নাগরিক, তো যদি এই ধরনের যদি অভিযোগের সত্যতা থাকে, নিশ্চয়ই আছে, তো তাদেরকে ধরেছে, সে অপরাধী হিসাবে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু যে ট্রেন্ডটা আমরা লক্ষ্য করছি, যে ওই সমস্ত ব্যক্তিরা তারা মুসলিম সম্প্রদায়ভুক্ত ব্যক্তি, তার জন্যই তাদেরকে অতি সহজেই তাদের উপরে একটা তকমা লাগিয়ে দিচ্ছে, জঙ্গি, সন্ত্রাসবাদী, দেশবিরোধী কাজ করছে। তো যদি কোনো বাংলাদেশি নাগরিক আমাদের দেশে এসে যদি কোনো অন্যায় অপরাধ যদি করে থাকে, তো নিশ্চয়ই সে আমাদের দেশের শত্রু, তো তার সেই রকমভাবে তার বিচার হওয়া উচিত, আইনে আওতায় আনা উচিত। কিন্তু একই অপরাধে অভিযুক্ত অন্যান্য সম্প্রদায়, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের 2-1 ব্যক্তিকে দেখলাম, তো তাদেরকে ওই পাসপোর্ট জালিয়াতে ধরা হয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু ওই জঙ্গি কথাটা বা সন্ত্রাসবাদী কথাটা সেখানে ইউজ হচ্ছে না। এটা অত্যন্ত খারাপ লাগছে এই জায়গাটাই। তো আমি বলবো, আমাদের দেশের
আইন শৃঙ্খলা বলুন বা আমাদের দেশে অনুপ্রবেশ অবৈধভাবে প্রবেশ করে সেখানে সন্ত্রাসবাদী কাজ সন্ত্রাসবাদী অন্যায় কাজ করছে, তো সেই ধরনের কাজের সঙ্গে যদি লিপ্ত থাকে তো তাদেরকে যদি জঙ্গি বলা হয় বা সেটা আমরা যদি জঙ্গি বা সন্ত্রাসমূলক যদি কাজের সঙ্গে যদি যুক্ত থাকে তাদেরকে সন্ত্রাসবাদী বলবই। কিন্তু অহেতুক সাধারণ মানুষকে সে তার অপরাধের গুরুত্ব বা অপরাধের গুরুত্ব কতটা এবং সে সত্যিই জঙ্গি কার্যকলাপে সে যুক্ত কিনা সেটা বিচার্য বিষয়। আর এটা তো ঠিক, আপনি একটা সত্যি কথা বললেন যে জঙ্গি অপরাধে অনেক আসামি বিগত দিনে ধরা পড়েছে, তাদের দীর্ঘদিন তাদের বিনা বিচারে তারা জেলের গারদে আছে, তাদের বিচারই হচ্ছে না 10 বছর 15 বছর, তারপরে অবশেষে দেখা যাচ্ছে সব মুক্ত হয়ে যাচ্ছে। তো সেগুলোও সরকারের উচিত অত্যন্ত সজাগ হয়ে সেগুলোকে যাতে তাদের দ্রুত বিচার করে যাতে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও হওয়া উচিত যারা নির্দোষ, যারা অপরাধের সঙ্গে প্রকৃতই এরকম অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে তাদের উপরে একটা অনৈতিক একটা অপরাধের একটা বোঝা চাপিয়ে দেওয়া, সেটাও ভাবা উচিত সরকারের। ওই যে মুর্শিদাবাদের যে ছেলেটিকে ধরেছে, তিনি 10-12 জনকে ছাত্রীকে নিয়ে তিনি আরবি পড়াতেন। একটা বাড়ি গ্রাউন্ড লেভেলে যারা গিয়েছিল তারা পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে যে ওটা একটা বাড়িতে 10-12 জন ছাত্রীদেরকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে তিনি আরবি পড়াতেন। সেইটাকে দেখছি মিডিয়াতে ফলো করে বলা হচ্ছে যে এটা সরকারের অনুমতি ছাড়া মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে বিভিন্ন রকম কার্যকলাপ করছেন তিনি। দেখো, তারা ফ্যামিলির সঙ্গে কথা বলে বোঝা গেল যে তারা সত্যিকারে আইন সম্বন্ধে তাদের খুব একটা জ্ঞান নেই এবং তাদের যে ছেলেটাকে ধরে নিয়েছে তাকে জামিন করতে হবে কি প্রসেসে সেটাও তারা জানে না। কি বলবো, দেখুন আমি একটা কথা বলি, আমাদের ভারতবর্ষের এটা সাংবিধানিক অধিকার যে যারা সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তারা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকরা তারা মাদ্রাসা পরিচালনা করবে। সেখানে অনেক মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষের জুড়ে বিভিন্ন মাদ্রাসা আছে। আর মাদ্রাসাতে মূলত ধর্মীয় শিক্ষাটা একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, আরবি পড়ানো হয়। তো মাদ্রাসা শিক্ষা দেওয়া বা আরবি পড়ানো এটা কোনোভাবেই অপরাধমূলক কাজ হতে পারে না, এটা সংবিধান স্বীকৃত একটা কাজ। এইবার প্রশ্নটা হলো, আপনি যে কথাটা বললেন যে কিছু বাচ্চা মহিলা বা মেয়েদেরকে ছেলেদেরকে সে আরবি পড়াচ্ছে, এই করছে, তো সেখানে কি করে সে জঙ্গি কার্যকলাপ হচ্ছে? কাউকে আরবি শিক্ষা দিতেই পারে। এইবার প্রশ্নটা হচ্ছে, যদি কেউ এই পড়ানোর আড়ালে অর্থাৎ মাদ্রাসাকে ঢাল করে যদি কোনো অন্যায় অপরাধ বা দেশবিরোধী কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, তো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তার অপরাধের বিচার হওয়া উচিত, এটা তদন্ত সাপেক্ষ। কিন্তু এখানে দেখতে হবে যে কোনোভাবেই যেন নিরপরাধ যত সাধারণ মানুষ, নির্দোষ ব্যক্তি যেন কোনোরকমভাবে এই ধরনের একটা গুরুতর অভিযুক্ত তাদেরকে যেন না করা হয়।